টেস্টে দ্বিস্তর নীতির প্রস্তাব থেকে সরল আইসিসি। দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় সিদ্ধান্ত। ক্রিকেটের জন্য সুখবর, জানালেন বিসিবি সভাপতি। মিরপুরে ভাঙল তারকা ক্রিকেটারদের মিলন মেলা। মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অল স্টার্স মাস্টার্সকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা মাস্টার্স। আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফুটবলারদের যথেষ্ট ফিটনেস না থাকায় দ্বিতীয় লেগ নিয়ে চিন্তিত টম সেইনফিল্ড। প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে খুঁজতে চান দ্রুতগতির নতুন ফুটবলার। রিও ডি জেনিরোতে পর্দা উঠছে বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আসর গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের। 22টি ক্রীড়ার 528টি ডিসিপ্লিনে অংশ নেবেন 4500 অ্যাথলেট। এবং বিশ্বকাপ বাছাই পর্বে হারের লজ্জা এড়ালো আর্জেন্টিনা। পিছিয়ে থেকেও ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলের ড্র। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারালো ব্রাজিল। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট। টেস্টে দ্বিস্তর পদ্ধতি চালুর প্রস্তাব থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিস্তর নীতি অনুযায়ী র্যাঙ্কিং এর শীর্ষ 7 দল নিয়ে প্রথম স্তর আর শেষ 3 দল দ্বিতীয় স্তরে অংশ নেবে ইন্টারকন্টিনেন্টাল কাপের জয়ী দলের সঙ্গে। প্রথম ও দ্বিতীয় স্তরে ওঠানামা নির্ভর করবে দলগুলোর পারফরমেন্সের উপর। শুরু থেকেই দ্বিস্তর টেস্টের বিপক্ষে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়েও জানিয়েছিল তাদের আপত্তির কথা, যদিও আইসিসির বাকি সদস্যদের পূর্ণ সমর্থন ছিল এ প্রস্তাবের পক্ষে। কিন্তু গত মাসে বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী বোর্ড বিসিসিআই এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। বুধবার আইসিসির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও 4টি বোর্ডের আপত্তি থাকায় বিষয়টি সভায় আর তোলা হয়নি। দ্বিস্তর টেস্টের আলোচনার শুরু থেকে এর বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত দ্বিস্তর টেস্ট নীতি থেকে আইসিসি সরে আসায় আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের আরো বেশি টেস্ট খেলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বোর্ড প্রধান। বুধবার মিরপুরের সাংবাদিকদের এমনটাই জানান পাপন। যদি বড় র্যাঙ্ক টিমের সাথে না খেলেন, অন্য ছোট টিমের সাথে খেলে শেখার একটু খুব অল্প থাকে, তো সেই থেকে বলবো যে এটা আলটিমেটলি যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা আমাদের জন্য একটু খারাপই হবে। সপ্তাহখানেক আগে সময় সংবাদে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতির বিরোধিতার কথা জানিয়েছিলেন। তখনও আইসিসির টেবিলে আলোচনার গরম খবর ছিল দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতি। তবে শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিস্তরের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ছিল। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ছাড়া বাকি দেশগুলো দ্বিস্তরের পক্ষে ছিল। তাই পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো ব্যক্তিদের দ্বিস্তর বাস্তবায়নের পাল্লাটা ভারী ছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রীনিবাসনের মস্তিষ্ক থেকে আসা সেই কুচিন্তা বাক্সবন্দী থেকে গেল। অফিসিয়ালি যে আইসিসি জানিয়েছে, এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত যে এই ধরনের একটা আমি বলবো না কি হবে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেট আর যাচ্ছে না। 2 বছর আগে দ্বিস্তরের প্রস্তাবের খবরটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল। তবে প্রতিবাদী নাজমুল হাসান পাপন বরাবরই ছিলেন আত্মবিশ্বাসী। প্রথম থেকে আমার বিশ্বাস ছিল যেটা করা সম্ভব হবে না। আগে যেটা ছিল না, এবার জিম্বাবুয়ে আমাদের সাথে ছিল। সো আমরা কিন্তু দলে বেশ শক্তিশালী ছিলাম এবং আমাদের বদ্ধমূল ধারণা ছিল যে যখন ভারত চলে আসলো তখন আর এটা নিয়ে আমি অত চিন্তিত ছিলাম না। তাই এখন বোর্ড প্রধানের পাখির চোখ এফটিভিতে বাংলাদেশের টেস্ট সংখ্যা বৃদ্ধির দিকে। আগে যা ছিল তার চেয়ে অন্তত প্রায় ডাবল হতে যাচ্ছে আমাদের টেস্ট খেলা। সো টেস্টের উপর উই হ্যাভ এমফাসাইজড। এই সুখবরের সাথে দেশের ক্রিকেট পিয়াসীদের মতো বোর্ড প্রধানও রোমাঞ্চিত হয়ে আছেন ইংল্যান্ড সিরিজের জন্য। শুনেন, কোন দেশ বাংলাদেশে এখন পূর্ণ শক্তি ছাড়া উইক কোন টিম পাঠানোর কোনো সুযোগ নাই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মাস্টার্স ক্রিকেট কার্নিভালের খবর। প্রথমবারের মতো আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা জিতেছে খুলনা মাস্টার্স। ফাইনালে অল স্টার্স মাস্টার্সকে 4 উইকেটে হারিয়েছে হাবিবুল বাশারের দল। শুরুতে ব্যাট করে 18 ওভারে 6 উইকেটে 124 রান করে অল স্টার্স। লক্ষ্য তাড়া করতে নেমে 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে খুলনা। 28 রান করে দলের জয়ে ভূমিকা রাখায় ম্যাচ সেরা হয়েছেন হাবিবুল বাশার।
এ যেন এক তারার মেলা। হাবিবুল বাশার, আকরাম খান, শান্ত পাইলটদের মতো তারকাদের একসঙ্গে এক মঞ্চে, এ তো না চাইতেই অনেক বেশি পাওয়া। ক্রিকেট ভক্তদের প্রাণের চাওয়াকে বাস্তবে রূপ দিতেই গেল সপ্তাহে কক্সবাজারে শুরু হয়েছিল মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। 6 দলের এ আসরে গ্রুপ পর্ব সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠে খুলনা মাস্টার্স ও অল স্টার্স মাস্টার্স। সকাল থেকেই ফাইনালকে ঘিরে তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। তবে শুরুতেই হানা বেরসিক বৃষ্টির, তাতে ম্যাচের আমেজ কমেনি এতটুকু। 25 ওভার থেকে কমিয়ে 18 ওভারে নেমে আসে ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামে অল স্টার্স মাস্টার্স। ওপেনার জাভেদ ওমর বেলিম ও সোহেল হোসেন পাপ্পু উদ্বোধনী জুটিতে করেন 30 রান। 17 রান করে বিদায় নেন জাভেদ ওমর। পাপ্পুর 27, সেজানের 14 ও লাভলুর 23 রানে 124 রানের সংগ্রহ পায় অল স্টার্স। খুলনার তাসরিকুল ইসলাম টোটাম ও সুমন শাহ নেন 2টি করে উইকেট। 125 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন হাবিবুল বাশার। তার অধিনায়ক সুলভ 28, জামাল বাবুর 17 ও সেলিম 15 রান করলে জয়ের পথটা মসৃণ হয়ে যায় খুলনার। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 5 রান। ওভারের তৃতীয় বলে আলী ইমরান রাজন বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। হার জিত যাই হোক, সবার মাঝে অটুট ছিল সৌহার্দ্যের বন্ধন। সবাই মিলে আপনি দেখেন এখানে সবাই মিলে সবাই কন্ট্রিবিউট করে এসছে এবং একসাথে ছিলাম 3টা দিন। এই 3টা দিন আমার সবসময় মনে থাকবে। খুব আনন্দ পেয়েছি সবাই। আমাদের সুসম্পর্ক, বন্ধুত্ব যে জিনিসটা ছিল খেলার জীবনে, যাদের সাথে আমাদের রেগুলার ওঠা বসা হতো খেলা ছাড়ার পরে, যেটা আর কন্টিনিউ হয় না, তো সেইটার কারণে এই ধরনের টুর্নামেন্টকে আমরা খুব ওয়েলকাম করি। ম্যাচ শেষে ক্রিকেটে অবদানের জন্য সম্মাননা জানানো হয় ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, দিলু খন্দকার ও উৎপল শুভ্রকে। সেই সঙ্গে সংগঠক, ফটো সাংবাদিক ও কোচদেরও সম্মাননা জানানো হয়। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার গবেষণাগারে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30টায় তাসকিন আর সানির পরীক্ষা হবে দুপুর 2টায়। এর আগে চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ চলাকালীন বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল তাসকিন ও আরাফাত সানির। পরে চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষায় নিজেদের অ্যাকশন শুদ্ধ প্রমাণে ব্যর্থ হন তারা। তাসকিন সানিদের পাশে থাকতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাতুরু সিংহে। পরীক্ষা শেষে আগামী 11 সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাদের। আর ফলাফলের জন্য তাসকিন সানিকে অপেক্ষা করতে হবে পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ। এবার বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চূড়ান্ত দলে সুযোগ পেলে সানন্দেই তিনি বাংলাদেশ সফরে আসবেন। 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা সংখ্যাকে উড়িয়ে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন ইংলিশ টেস্ট দলপতি অ্যালিস্টার কুক। এছাড়া দলে জায়গা পেলে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন জনি বেয়ারস্টো ও মঈন আলী। এদিকে সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে জর্ডান জানান, নিরাপত্তা বিশ্লেষক রেক ডিকালসনের প্রতি তার শতভাগ আস্থা রয়েছে। আর নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং কিভাবে আরো ভালো পারফর্ম করা যায় সেদিকেই বেশি মনোযোগী তিনি। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আইসিসির ফিনান্স কমিটি থেকে ভারতীয় প্রতিনিধির নাম বাদ দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব অজয় শিরকে জানান, আইসিসির গুরুত্বপূর্ণ এই পদে ভারতীয় কোনো প্রতিনিধি না রাখার অর্থ দেশটিকে খাটো করা, আর এর জন্য যে কোনো সিদ্ধান্তই নিতে পারে বিসিসিআই। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য $135 মিলিয়ন বরাদ্দেরও তীব্র প্রতিবাদ জানানো অজয়, কারণ এবছর ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের জন্য বরাদ্দ ছিল $45 মিলিয়ন। এবার বাংলাদেশ নারী দলের আয়ারল্যান্ড সফর প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। নর্দার্ন আয়ারল্যান্ডের ব্র্যাডি ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। মুখোমুখি 3বারের দেখায় আইরিশ নারী দলের বিপক্ষে 1 জয়ের বিপরীতে বাংলাদেশের হার একটি ম্যাচে। বাকি ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। যদিও আয়ারল্যান্ড সফরে সময়টি একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। প্রথম টি-20তে 6 রানে হারের পর দ্বিতীয় টি-20তে ভেসে গেছে বৃষ্টিতে। ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক সালমা খাতুন নেই। তার পরিবর্তে ক্রিকেটার এই ফরম্যাটে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন টি-20 অধিনায়ক জাহানারা আলম। তবে বাংলাদেশ নারী দলের জন্য স্বস্তির খবর হচ্ছে দলের 2 নির্ভরযোগ্য খেলোয়াড় রুমানা ও নিগার সুলতানার ফর্মে ফেরা। তাই জয় দিয়ে নিজের অভিষেক স্মরণীয় করে রাখতে চাইবেন অধিনায়ক জাহানারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে 10 সেপ্টেম্বর। এবার প্যারা অলিম্পিকের খবর। আর কয়েক ঘন্টা পর ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসতে যাচ্ছে বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আসর, গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের পঞ্চদশ আসর। কিভাবে প্যারা অলিম্পিকের উদ্ভব হলো, অলিম্পিকের বিশেষ এই আয়োজনে কি কি থাকছে, কারা মাতাবেন এবারের আসর, প্যারা অলিম্পিকে বিভিন্ন বিষয় জানতেই দেখে নেব এবারের রিপোর্টটি। কদিন আগেই শেষ হয়েছে মাইকেল ফেলপস, উসাইন বোল্টদের মতো বিশ্বসেরা ক্রীড়াবিদদের মহাযজ্ঞ। সেই রিও এবার প্রস্তুত 15তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিকের জন্য। মূলত বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের জন্যই এই আয়োজন। অলিম্পিকের একেবারে গোড়ার দিকে এই বিশেষ প্রতিযোগিতার কোনো নামই ছিল না। 1904 সালে জার্মান জিমন্যাস্ট জর্জ ইজার কৃত্রিম পা নিয়ে অলিম্পিকে অংশ নেন। 1948 ও 1952 সালে এক হাত না থাকা সত্ত্বেও শুটিংয়ে অংশ নেন হাঙ্গেরির ক্যারোলি টাকা। বিশেষভাবে সক্ষম এই ক্রীড়াবিদদের কথা মাথায় রেখেই 1960 সালে ইতালির রোমে সর্বপ্রথম প্যারালিম্পিকের আসর বসে। গ্রীষ্মকালীন প্যারালিম্পিকের 15তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। 160টি দেশের প্রায় 4500 প্রতিযোগী অংশ নেবেন 528টি ইভেন্টে। এই বিশেষ অলিম্পিকে প্যারাট্রিয়াথলন ও ক্যানোয়িং অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় মদদে খেলোয়াড়দের ডোপ সেবনের অভিযোগে এবার রাশিয়ার প্যারালিম্পিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি আইপিসি। বিশেষ এই অলিম্পিকের জন্য এবার গান গেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনিও। সুইমিং এ যুক্তরাষ্ট্রের এলিজাবেথ মার্কস, ব্রাজিলের ড্যানিয়েল ডিয়াজ, বেলারুশের ইহার বকি, অ্যাথলেটিক্সে জার্মানির মার্কাস রেম, আয়ারল্যান্ডের জেসন স্মিথ, শুটিং এ অস্ট্রেলিয়ার লিবি, আর্চারিতে ইরানের জাহরা নেমাতি এবার প্যারালিম্পিকের উল্লেখযোগ্য তারকা। 18 সেপ্টেম্বর পর্দা নামবে রিও প্যারালিম্পিকের। নাসির সুলতান, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো যথেষ্ট ফিটনেস নেই জাতীয় দলের খেলোয়াড়দের। তাই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে চিন্তিত কোচ টম সেইনফিট। 30 সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে দ্রুত গতির নতুন কিছু খেলোয়াড় খুঁজে বের করতে চান তিনি। স্ট্রাইকার সমস্যায় জর্জরিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারই প্রথম দুই স্ট্রাইকার খেলালেও গোলের খেলায় গোলেরই দেখা মিলছে না। দারুণ সব সুযোগ পেয়েও প্রতিপক্ষের ডিবক্সে কেমন যেন এলোমেলো হয়ে পড়ে সবাই। কোচ সেইনফিট তো সেই শুরু থেকেই ঘরোয়া ফুটবল কাঠামো নিয়ে আপত্তি তুলে যাচ্ছেন। আর প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর ভুটানের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ড্রয়ে তা এখন আলোচনার টেবিলে ঝড় তুলেছে। ওদের ফিটনেসে যথেষ্ট ঘাটতি আছে। আন্তর্জাতিক ম্যাচে পুরো 90 মিনিট একই উদ্যমে খেলার মতো ফিট নয় ওরা। পরের লেগে ভুটানের মাটিতে খেলা হবে আর্টিফিশিয়াল টার্ফে। খুবই দ্রুত গতির একটা দল চাই আমার, তা না হলে পেরে ওঠা মুশকিল হবে। এর মধ্যে ছুটি কাটিয়ে 19 সেপ্টেম্বর আবারও ঢাকায় ফিরবেন কোচ সেইনফিট। পরবর্তী 10 দিন প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে খুঁজবেন নতুন কোনো মুখ। ব্যর্থতা কাটাতে বিশেষ করে আক্রমণ ভাগে বিকল্প খেলোয়াড় চান তিনি। ভুটানের চাংমিলিথাঙে তাই 4 থেকে 5 জন নতুনের সংযোজন দেখা যেতে পারে দলে। জামাল ভুঁইয়া ও হেমন্ত ভিনসেন্টকে বাফুফে সভাপতি ডেকেছিলেন। সাসপেনশন ও ইনজুরির কারণে এই দুজনকে নিয়মিত পাচ্ছি না আমি। তবে ভুটান সফরের বিবেচনায় আছে ওরা। এছাড়া ইব্রাহিমের মতো তরুণ অথবা এমিলির মতো অভিজ্ঞরাও সুযোগ পেতে পারে। এদিকে বেলজিয়ান কোচ ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়দের আধিক্য আর দেশীয়দের সুযোগের অভাবের কথা বললেও বাফুফে সভাপতির রায় ভিন্ন। ফুটবলারদের নিবেদন আর মান নিয়ে প্রশ্ন তার। জাতীয় দলে মানসম্মত ফুটবলারের সংকট উত্তরণে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শক্ত পেশাদার ক্লাব কাঠামো গঠনের কথা বলেন তিনি। প্রতি মৌসুমে ক্লাবগুলো থেকে খেলোয়াড়রা বিপুল অঙ্কের টাকা পাওয়ায় নিজেদের পারফরম্যান্স আর জাতীয় দলের প্রতি তাদের দায়বদ্ধতা তেমন থাকে না। তাই সামনের মৌসুম থেকে পেশাদার লিগের ক্লাবগুলোতে বেতন প্রথা চালুর পরিকল্পনার কথাও জানান বাফুফে বস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। মৌলভীবাজারের মনু নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইচকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় নদীর দুই তীরে।
এবার বিশ্বকাপ বাছাই পর্বের খবর। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের লজ্জা এড়িয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। তবে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর প্যারাগুয়েকে 4-0 গোলে বিধ্বস্ত করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে উঠে এসেছে উরুগুয়ে। 3 ধাপ এগিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে উঠলেও শীর্ষ থেকে আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে। শুধু গোল করেই না, প্রত্যাবর্তনটা মেসি রাঙিয়েছিলেন দলের জয়েও। তবে ইনজুরির ঈর্ষায় মাঠের বাইরে মেসির সঙ্গে ছিটকে যান সার্জিও আগুয়েরো। সাসপেনশনের কারণে ছিলেন না উঠতি সেন্সেশন পাওলো দিবালা। আক্রমণ ভাগে সেরা তারকাদের ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও ম্যাচের প্রথম 30 মিনিটে ছিল আলবিসেলেস্তেদের আধিপত্য। তবে প্রথম সুযোগেই বাজিমাত করে ভেনেজুয়েলা। ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে স্বাগতিকদের লিড এনে দেন হুয়ান পাবলো আনোর। বিরতির পরই ব্যবধান বাড়ায় ভেনেজুয়েলা। 53 মিনিটে আর্জেন্টিন ডিফেন্সকে বোকা বানিয়ে দলকে 2-0-তে এগিয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে তখন হারের লজ্জার মুখে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে 58 মিনিটে জাতীয় দলের জার্সি গায়ে লুকাস প্রাতোর প্রথম গোলে প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তেরা। আর ম্যাচ শেষ হবার 7 মিনিট আগে ডিমারিয়ার কর্নার থেকে নিকোলাস ওটামেন্ডির গোলে সমতা আনার সঙ্গে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এডগার্দো বাউজার দল। আরেক ম্যাচে মানাউসের এরেনা অ্যামাজোনিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। জয় দিয়ে ব্রাজিল অধ্যায় শুরু করা কোচ তিতে এদিন ভরসা রাখেন আগের ম্যাচের একাদশেই। তার প্রতিদ্বন্দ্বিতেও খুব একটা সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 মিনিট পার না হতেই নেইমারের অ্যাসিস্টে গোল করেন মিরান্ডা। বিরতিতে যাবার আগেই লিড দ্বিগুণ করতে পারত ব্রাজিল, তবে সেই গোল বাতিল করে দেন রেফারি। এর কিছুক্ষণ পরেই ব্রাজিলের হতাশা আরো বেড়ে যায়। 36 মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস নিজেদের জালেই বল পাঠালে সমতা আনে কলম্বিয়া। কিন্তু 74 মিনিটে ফিলিপে কৌতিনহোর অ্যাসিস্টে নেইমারের গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। জাতীয় দলের জার্সি গায়ে 48তম গোল করে কিংবদন্তি জিকোকে স্পর্শ করেন নেইমার। ব্রাজিলের হয়ে এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক 24 বছর বয়সী এই ফরওয়ার্ড। নেইমারের সামনে এখন শুধু পেলে, রোনালদো ও রোমারিও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে হতাশা দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো ইউরোর 2 ফাইনালিস্ট পর্তুগাল ও ফ্রান্স। বেলারুশের বিপক্ষে ফ্রান্স গোল-শূন্য ড্র করলেও সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে গেছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। 1-1 গোলের সমতায় শেষ হয়েছে সুইডেন ও নেদারল্যান্ডসের ম্যাচটিও। তবে এস্তোনিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া সাইপ্রাসকে 3-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। পর্তুগালের ইউরো জয় ছিল অনেকটা রূপকথার মতো। সবাইকে ভুল প্রমাণ করে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্ব তুলেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে ইউরো ফাইনালের পর থেকে সাইডলাইনে CR7। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই এবার বিশ্বকাপ বাছাই পর্বের মিশনে পর্তুগাল। বাসেলের সেন্ট জেকব পার্কে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় সেলেকাওরা। রোনালদো না থাকলেও শুরুতে তার অভাব এতটুকু বুঝতে দেননি নানি এডার মৌতিনহোরা। কিক অফের পর থেকে পর্তুগালের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে সুইসদের ডিফেন্স। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ফার্নান্দো সান্তোসের দল। কিন্তু ভুল করেনি সুইজারল্যান্ড। 23 মিনিটে রদ্রিগেজের ফ্রিকিক পর্তুগালের গোলরক্ষক প্যাট্রিসিও রুখে দিলেও ফিরতি শটে গোল করেন ডোনাল্ড এমবলো। এই 7 মিনিট পরে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। বায়ার লেভারকুজেনের ফরওয়ার্ড আদমির মাহমাদির গোলে 2-0-তে এগিয়ে যায় সুইসরা। এরপর ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ফার্নান্দো সান্তোসের দল। ফলে 14 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পায় পর্তুগাল। এদিকে এ গ্রুপের ম্যাচে বেলারুশের মুখোমুখি হয় ইউরো রানার্স আপ ফ্রান্স। দু দলের র্যাঙ্কিং এর পার্থক্যটা দেখা যাচ্ছিল মাঠের খেলাতেও। ফ্রান্সের আক্রমণাত্মক খেলার বিপরীতে বেলারুশ মনোযোগী ছিল নিজেদের ডিফেন্স সামলাতে। খেলার 33 মিনিটে গ্রিজম্যান, মার্শিয়াল, জিরুদের দারুণ বোঝাপড়া হলেও বেলারুশ ডিফেন্সের দৃঢ়তায় গোল বঞ্চিত থাকতে হয় দিদিয়ের দেশমের দলকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও সমানতালে আক্রমণ করতে থাকে ফ্রান্স। 59 থেকে 64 মিনিটে 4-5টি আক্রমণ করলেও তার কোনোটি খুঁজে পায়নি জালের ঠিকানা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় 98-এর বিশ্ব চ্যাম্পিয়নদের। এ গ্রুপের আরেক ম্যাচে সলনার ফ্রেন্ডস এরেনায় স্বাগতিক সুইডেনের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। 43 মিনিটে মার্কুস ব্রেগের গোলে লিড পায় স্বাগতিকরা। 67 মিনিটে নেদারল্যান্ডসের হয়ে সমতা আনেন ওয়েসলি স্নাইডার। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র দিয়ে জলাতান ইব্রাহিমোভিচ পরবর্তী যুগ শুরু করে সুইডিশরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার টেনিস প্রসঙ্গ। বৈশ্বিক ক্রীড়াঙ্গনে টেনিস একটি আকর্ষণীয় খেলা হলেও বাংলাদেশে টেনিস এখনো পড়ে আছে অনেক পেছনে। তারই খানিকটা ছাপ দেখা গেল প্রথম উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায়।
প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত কোনো রেফারি ছাড়াই হয়েছে খেলা। তারপরও বল বয় না থাকার কারণে খেলোয়াড়রা নিজেরাই বল কুড়িয়ে খেলেছেন ম্যাচে। নামে উন্মুক্ত হলেও পেশাদার খেলোয়াড়রাই অংশ নিয়েছেন এই আসরে। সংগঠকদের দাবি, বাজেটের অভাবেই এই হাল আসরের। রায়হান মাসুদের রিপোর্ট। এই মুহূর্তে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় অংশ মগ্ন ইউএস ওপেনে। ফ্ল্যাশিং মিডোর জমকালো কোর্টের সাথে রমনা টেনিস কমপ্লেক্সের তুলনা দেওয়াটাই বোকামি হবে। তবু অবাক হয়ে দেখতে হলো টেনিস খেলোয়াড়রা দুই কোর্টের মাঝের কাপড় দিয়ে মুছছেন মুখ, ঠিক যেন রুগ্নতার এক প্রতিচ্ছবি। সেমিফাইনালের লড়াই পর্যন্ত বিজয়ীরা পথ পাড়ি দিয়েছেন কোনো রেফারির তদারকি ছাড়াই। বিকেএসপির কোচের কাছে প্রশ্ন করলে তিনি জানান, খেলোয়াড়দের সততা দীক্ষা দিতেই নাকি এই ব্যবস্থা। প্রশ্ন আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি যে টেনিস কিন্তু অনেক এলিট একটা গেম। হ্যাঁ, জুনিয়রদের আমাদের কিন্তু বলাই আছে যে জুনিয়রদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সেমিফাইনাল পর্যন্ত দেওয়াই যাবে না, অনেস্টি শেখানোর জন্য। খানিক বাদে সেই তিনি একজনকে ধরে এনে বসিয়ে দিলেন রেফারি চেয়ারে। বাকিটা সময় সেই রেফারি চেয়ারে দেখলেন পুরোটা খেলা, কিন্তু সিদ্ধান্ত নিতে দেখা যায়নি একবারও। এই তথাকথিত রেফারি জানালেন তার নির্দেশেই নাকি ম্যাচ পরিচালিত হয়। না মানতে ছিল আমি যেটা কল দেবো ওটাই হবে, কেন আমি রেফারি এই কারণে। খেলোয়াড়রা খানিকটা পেশাদারিত্বের আশায় মাথার ঘাম পায়ে ফেলে খেলে যাচ্ছেন, কিন্তু ফেডারেশনের এই অপেশাদারিত্বে তাদের দীর্ঘশ্বাস ছাড়া বলার কিছুই নেই। আমাদের একটু প্রবলেম হয়, যার কারণে এটা অন্তত সেমিফাইনাল ম্যাচগুলো থেকে আমাদের রেফারি ইভেন্ট আমাদের বল বয় দেওয়া উচিত। আসলে এগুলো কিছু বড় নেই, কারণ এগুলো বলতে গেলে অনেকই হয়ে যাবে। টুর্নামেন্ট পরিচালক জানালেন, যথাযথ বাজেটের অভাবেই এই হাল। বাড়তি অন্যদিকে মানে আপনারা যেভাবে পূর্ণাঙ্গ রূপ চাচ্ছেন সেই রূপে এখন পর্যন্ত যাওয়ার মতো অবস্থায় আমরা পৌঁছিনি। ক্রীড়া সংশ্লিষ্টদের আহ্বান, ক্রিকেট ফুটবলের জোয়ারে না ভেসে স্রোতের বিপরীতে যারা টেনিসে ঝুঁকছেন তাদের উৎসাহী করার জন্য হলেও আয়োজকদের আরও পেশাদার হবার। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। যুব সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ র্যালির। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নেতৃত্বে পরিচালিত হয় র্যালিটি। যুব সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সরিয়ে এনে ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেই বিশেষ এই আয়োজন বলে জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। এই কোনো মিছিল মিটিং এর দৃশ্য নয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রধান ফটক এটি, যেখানে ভিড় করেছে এক ঝাঁক তরুণ তুর্কি। শুধু তরুণ বলে ভুল হবে, শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ যোগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এই র্যালিতে। মূলত সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে সরিয়ে এনে ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রাণিত করতেই আয়োজন করা হয় এমন র্যালি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নেতৃত্বে র্যালিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রধান ফটক থেকে শুরু করে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমাজ থেকে দূর করতে এমন আয়োজনের বিকল্প নেই। একই সুরে সুর মেলালেন উপমন্ত্রী ও চট্টগ্রামের মেয়রও। আমাদের অবস্থান থেকে আমরা ক্রীড়ার মাঝ দিয়ে আমরা এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে আমরা রুখতে চাই। সেজন্য আমাদের উদ্যোগ। যুব ক্রীড়া মন্ত্রণালয় এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী এই র্যালির আয়োজন করেছেন। আমি মনে করি এটা একটা তাৎপর্যবহ এবং সময়োপযোগী পদক্ষেপ। আমরা সকলেই মিলে সেটির একটি প্রতিবাদ সভা এবং এটিকে বন্ধ করা এবং এটিকে ইভিক্ট করার জন্য আমরা আজকের এই কার্যক্রম গ্রহণ করেছি। র্যালিতে বিভিন্ন ক্রীড়াবিদ, সংগঠক, স্বাধীন বাংলা ফুটবল দল, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক, ফুটবল, হকি, সাঁতার সহ বিভিন্ন ফেডারেশনের প্রায় 5000 প্রতিনিধি নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থেকে শুরু করে বর্তমান সময়ের 2 অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমও উপস্থিত ছিলেন বিশেষ এই র্যালিতে। আমরা ক্রীড়াঙ্গনে বা এই আমাদের এরিয়ার ভিতরে আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা ঢুকতে দিব না, সেটা যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব। ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজকে আরো বেশি অনুপ্রাণিত করতে পারলে এদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করা অসম্ভব কিছু নয় বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের মনু নদীতে বুধবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মৌলভীবাজার পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা মৌলভীবাজার ছাড়াও হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে অংশ নেয় মোট 5টি দল। নৌকা বাইচকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় মনু নদীর 2 তীরে। আর বাঙালি সংস্কৃতির ধারক এরকম ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করতে পেরে দারুণ খুশি আয়োজকরাও। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যের আভায় চিকচিক করছে নদীর পানি,
শরতের স্নিগ্ধতায় প্রকৃতির অপরূপ রূপের পসরার মাঝেই মৌলভীবাজারের মনু নদীতে বসেছে নৌকাবাইচের আসর। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী এবং মাঝি মাল্লার হাকডাকে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশের। পাহাড়ি খরস্রোতা নদীর বুক চিরে এগিয়ে চলে নৌকাগুলো। নদীর দুই প্রান্তে হাজারো দর্শনার্থীর মাঝে প্রাণের স্পন্দন ছড়িয়ে দেয়া এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় 4টি ধাপে। চূড়ান্ত পর্বে অংশ নেয় 3টি দল। ঢাক, ঢোল, কাঁসা আর ঘণ্টার শব্দে মুহূর্তেই নদীর বুকে ছুটে চলা নৌকাগুলোর মাঝি মাল্লারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ছোটান তাদের নৌকাগুলো। সঙ্গে মাঝিদের হেইয়ো হেইয়ো ডাকের মধুর শব্দে সবার মাঝেই ছড়িয়ে যায় প্রতিযোগিতার উত্তেজনা। নৌকাবাইচ দেখার লাগে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমার খুব আনন্দ লাগছে। নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের হারানো যে ঐতিহ্য সেটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। আমরা চাই প্রতি বছর যাতে মনু নদীতে এই খেলাটা অনুষ্ঠিত হয় এবং আমরা যাতে প্রতি বছর এই খেলাটা উপভোগ করতে পারি। জেলা শহরের চাঁদনীঘাট এলাকা থেকে বড়হাট পর্যন্ত 4 কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় এই নৌকাবাইচের। জাতীয় সংসদের হুইপ সহ আয়োজকরা জানালেন ধারাবাহিকভাবে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করতে চান তারা। আপনারা দেখেছেন, উপভোগ করেছেন, ইনশাআল্লাহ আগামী বছর বৃহৎ পরিসরে আরো বড় আকারে নৌকাবাইচ আয়োজন করব। এই আয়োজনটা আরো যাতে ব্যাপক হয়, মৌলভীবাজার জেলাওয়ারি সবাই জানে এবং সবাই অংশগ্রহণ করতে পারে, এরকম আয়োজন করতে হবে। আগামী বছর আমরা প্রস্তুতি আরো অনেকদিন আগ থেকে নেব এবং যাতে 10-এর অধিক নৌকার সমারোহ ঘটে। নৌকাবাইচ শুধু প্রতিযোগিতাই নয়, আবহমান বাংলার ঐতিহ্য হওয়ায় আয়োজকরা চান এর পরিসর বৃদ্ধি করতে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইনজুরি কাটিয়ে বার্সেলোনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি। নিজেদের অফিসিয়াল টুইটারে মেসির অনুশীলনের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে বার্সা কর্তৃপক্ষ। ক্লাব বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কুচকির ইনজুরিতে পড়েন মেসি। চোটের কারণে ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচে তাকে দলে রাখেননি আলবিসেলেস্তে কোচ এদগার্দো বাউজা। বার্সেলোনা ক্যাম্পে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনের আগে 1 ঘন্টা একা একা অনুশীলন করেন মেসি। পরে সতীর্থদের সঙ্গে অংশ নেন 3 ঘন্টার অনুশীলনে। এদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। লা লিগার পরবর্তী ম্যাচে আগামী 11 সেপ্টেম্বর আলভেজের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টেস্টে দ্বিস্তর নীতির প্রস্তাব থেকে সরল আইসিসি। দুবাইয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান নির্বাহীদের সভায় সিদ্ধান্ত। ক্রিকেটের জন্য সুখবর জানালেন বিসিবির সভাপতি। মিরপুরে ভাঙল তারকা ক্রিকেটারদের মিলন মেলা। মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অল স্টার্স মাস্টার্সকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা মাস্টার্স। আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফুটবলারদের যথেষ্ট ফিটনেস না থাকায় দ্বিতীয় লেগ নিয়ে চিন্তিত টম সেইনফিল্ড। প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে খুঁজতে চান দ্রুতগতির নতুন ফুটবলার। রিও ডি জেনিরোতে পর্দা উঠছে বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আসর গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের। 22টি ক্রীড়ার 528টি ডিসিপ্লিনে অংশ নেবেন 4500 অ্যাথলেট। এবং বিশ্বকাপ বাছাই পর্বে হারের লজ্জা এড়ালো আর্জেন্টিনা। পিছিয়ে থেকেও ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলের ড্র। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারালো ব্রাজিল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।